প্রথম পর্বে আমরা জেনেছিলাম আশা মঞ্জিলের অন্ধকার অতীতের শুরু, কিন্তু সেটি ছিল রহস্যের মাত্র প্রথম দরজা। এবার সেই রহস্য আরও গভীর হবে। সামনে আসবে সেই রাতের এমন কিছু ভয়ঙ্কর ঘটনা যা বদলে দেবে সব কিছু। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আশা মঞ্জিলের সেই রাত, দ্বিতীয় পর্ব। তাহলে চলো গল্পটা শুরু করে দিই। আর গল্প শুরু করার আগে অবশ্যই তোমাদের একটা কথা জানাই, এই ভৌতিক রহস্য চ্যানেলের যে গল্পগুলো আমি তোমাদের শোনাই, তোমাদের সত্যিই যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা চলো গল্পটা শুরু করি। শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শোনাই, তারপর শুরু করব দ্বিতীয় পর্ব। কাঁচটা খুব একটা পরিষ্কার নয়, ভূষকালির দাগ পড়েছে। লণ্ঠনের অনুজ্জ্বল আলোতে দেওয়ালের ওপর নিজের ভৌতিক ছায়াটা দেখে হঠাৎ কেমন যেন আতঙ্কিত হয়ে গেলেন ডক্টর বিক্রম যাদব। দোতলায় এসে দাঁড়ালেন। এখানে সেখানে আগাছা জন্মেছে। আমরা প্রথম পর্বে এতটাই শুনেছিলাম, এরপর থেকে দ্বিতীয় পর্ব শুনব। ঘরের মেঝেতে পুরো ধুলোর আস্তরণ। এ বাড়িতে কি মানুষ থাকে? বিরাট একটা শোবার ঘর, তার ঠিক মধ্যিখানে একটি পালঙ্ক পাতা। পালঙ্কের ওপর বসে আছেন এক প্রৌঢ় মানুষ। তার সমস্ত শরীর উদ্বেগে থরথর করে কাঁপছে। তিনি একটা মেয়ের দিকে তাকিয়ে আছেন অপলক। ডক্টর যাদব দ্রুত পায়ে বসলেন পালঙ্কে, তাকালেন মেয়েটার দিকে। কত বা বয়স হবে, বছর 12-13 বোধ হয়। হঠাৎ দেখলে মনে হয় যে একটা পাষাণ প্রতিমা নিদ্রায় মগ্ন। এখন মেয়েটি ঘুমিয়ে আছে, তার দুটি চোখ বন্ধ। কি হয়েছে? ডক্টর যাদব জানতে চাইলেন। যে ভদ্রলোক ফোন করেছিলেন তিনিই কথা বললেন। আমার নাম সুন্দরলাল। এ হলো আমার একমাত্র মেয়ে রেশমি। ভারী ফুটফুটে মেয়ে ছিল আমার ডাক্তারবাবু। গত 6 মাস ধরে তার মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করছি আমি। খাওয়াতে রুচি নেই, বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মন নেই, সারাক্ষণ শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বিড়বিড় করে কী সব বলতে থাকে। তবে কি মনোরোগের পেশেন্ট? হতে পারে, পুরো কেস হিস্ট্রিটা শুনতে হবে। ডক্টর যাদব একটা সিগারেট ধরালেন, পালঙ্কে বসেই বলতে থাকেন, আপনি কোনো কিছু গোপন না করে সব কিছু আমাকে খুলে বলুন সুন্দরলাল। সুন্দরলাল বলতে থাকেন, 6 মাস আগের কথা হবে ডাক্তার সাহেব। রাত্রিতে মেয়ে আমার পাশে শুয়ে ঘুমোচ্ছিল। হঠাৎ মাঝরাতে প্রচণ্ড চিৎকার করে ওঠে সে। আমার ঘুম ভেঙে যায় সেই চিৎকারে। আমি তাকিয়ে দেখি মেয়ের দিকে। মনে হয় সে যেন চোখের সামনে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছে, যাতে এমনভাবে চিৎকার করে উঠেছে। আমি জিজ্ঞাসা করলাম, রেশমিমা কী হয়েছে? ও রেশমিমা কী হয়েছে বল, কোথায় লেগেছে? কোনো স্বপ্ন দেখেছিস? এখানে বলে রাখি ডাক্তারবাবু, আমার মেয়ে যখন 3 বছরের তখনই তার মা একটা দৈব দুর্ঘটনায় মারা যায়। কুয়ো থেকে জল তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গিয়েছিল কুয়োর মধ্যে। অনেক চেষ্টা করেছিলাম তাকে বাঁচাতে, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। আমি ভাবলাম হয়তো মায়ের কথা মনে পড়েছে রেশমির,
আর এমন করে তাই মাঝরাতে চিৎকার করেছে সে। রেশমি কোনো কথা বলল না। দেখলাম তার চোখের কোণ থেকে একটা জলের রেখা বেরিয়ে এসেছে। তার মানে মনের মধ্যে কোথাও কষ্ট হচ্ছে তার। মার কথা মনে পড়েছে কি? সে রাতে আমি জেগেছিলাম, রেশমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। একেবারে শেষের দিকে যখন ভোরের আলো একটু একটু ফুটবো ফুটবো করছিল রোটানডাতে, তখনই ঘুমিয়ে পড়েছিলাম আমি। তারপর থেকে রেশমি কেমন যেন হয়ে গেল। আগে সারাদিন আমার সঙ্গে গল্প করতো জানেন ডাক্তারবাবু, এবার ধীরে ধীরে চুপ হয়ে গেল। দিন 15 বাদে আবার এক রাতে ঠিক এমনই ঘটনা ঘটল। তবে এবার ঘটনার আকস্মিকতা আরও বেশি, কেননা অনেকক্ষণ বিছানাতে ছটফট করছিল রেশমি। আমি বারবার তার নাম ধরে ডাকা সত্ত্বেও সে কিন্তু সাড়া দিতে পারেনি। আমি ভাবলাম তাকে বোধহয় কোনো ভূতে ধরেছে। স্থানীয় এক ওঝাকে ডেকে আনা হলো। সেও অনেক ঝাড়ফুঁক করার চেষ্টা করলো, লঙ্কা পুড়িয়ে ঝ্যাঁটা মেরে ভূত তাড়ালো। ভাবলাম যাক, বিদেয় হয়েছে তাদের দোয়াল। দীর্ঘ 200 বছর বয়স হলো এই বাড়িটার। আমি যার কাছ থেকে কিনেছিলাম তিনি ছিলেন এক কাঠের ব্যবসায়ী। তার মুখ থেকেই শুনেছিলাম এই বাড়ির বাতাসে নাকি ফিসফিসানি কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। আবার গত কয়েকদিন ধরে শুরু হয়েছে রেশমির ওই অসুস্থতার লক্ষণ। এখন প্রতি রাতেই সে চিৎকার করে ওঠে। আর গত রাতে আমি যা দেখেছি ডাক্তারবাবু, আমার সমস্ত রক্ত হিম হয়ে গেছে। এতক্ষণে একটা সূত্রের সন্ধান পেলেন ডক্টর যাদব। সিগারেটে টান দিয়ে তার শেষটুকু গুঁজে দিলেন অ্যাশট্রের মধ্যে। সেখান থেকে উড়তে থাকা ধোঁয়ার দিকে তাকিয়ে বললেন, কি দেখছেন আপনি? আপনি সেটা নিজে দেখুন। হ্যারিকেনের পোলতেটা একটুখানি উস্কে দিলেন ভদ্রলোক। ডক্টর বিক্রম যাদব ঝুঁকে পড়ে দেখলেন, আর যা দেখলেন তাতে তারও হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যেতে পারে। দেখলেন তিনি ঘুমন্ত রেশমির গলার দুপাশে দুটি রক্তের বিন্দু। ওখানে কি কোনো চোট আঘাত লেগেছে? জায়গাটা ভালোভাবে পরীক্ষা করে বুঝতে পারলেন তিনি, দাঁত দিয়ে আঘাত করলে যেমন ক্ষতের সৃষ্টি হয় ঠিক তেমনই ক্ষতচিহ্ন দেখা দিয়েছে সেখানে। তার মানে মধ্যরাতে কোনো অজ্ঞাত আততায়ী কি এসে আক্রমণ করেছে ছোট্ট শিশুটিকে আর শুষে নিচ্ছে তার শরীরের রক্ত। বিজ্ঞানের ছাত্র তিনি, এসব কুসংস্কার আজগুবি ধ্যান ধারণাকে প্রশ্রয় দিতে পারেন কি? মনের এই অনুমানটা যেই তিনি শুনিয়েছেন অনিশ কুমারকে, সঙ্গে সঙ্গে অনিশ হেসে ওঠে হো হো করে আর বলে, স্যার, এই হানাবাড়িতে বসে থেকে আপনারও কি মাথা খারাপ হলো নাকি? দেখুন ভালো করে, আমার তো মেয়েটিকে অ্যানিমিয়ার পেশেন্ট বলে মনে হচ্ছে। ওকে নিয়মিত রক্ত দিতে হবে আর ভালো খাওয়ার ব্যবস্থা করতে হবে। তুমি ঠিক বলেছ অনিশ, আমারই কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। আসলে রাঁচি শহরের বুকে এমন যে একটা মধ্যযুগীর পরিবেশ থাকতে পারে, বাইরে থেকে তা বুঝতে পারিনি। এবার আবার হারানো আত্মবিশ্বাস ফিরে পেলেন ডক্টর যাদব। খুললেন তার অ্যাটার্চি কেস, স্টেথিস্কোপটা বের করলেন। অনেকক্ষণ ধরে মেয়েটির নাড়ি পরীক্ষা করলেন, বুকে পিঠে চেপে চেপে ধরলেন। এবার বোধহয় ঘুম ভাঙল মেয়েটির। খুব ধীরে ধীরে কথা বলছে সে। প্রথমেই বাবার কাছে জানতে চাইল ডক্টর যাদবের পরিচয়। যখন সে শুনল যে একজন ডাক্তার এসেছে তাকে দেখতে, তখন তার ঠোঁটের কোণে একটুখানি কৌতুকের ছায়া দ্রুত মিলিয়ে গেল।
ডক্টর যাদব অভিজ্ঞ মানুষ, বুঝতে পারলেন তিনি এসব ডাক্তারি স্বাস্থ্যের ওপর মেয়েটি যে কোনো কারণেই হোক তার আস্থা হারিয়ে ফেলেছে। প্যাডের ওপর খসখস করে বেশ কয়েকটা ক্যাপসুলের নাম লিখে দিলেন ডক্টর যাদব। সঙ্গে দিলেন একটি স্টিমুলেটিং টনিক। তারপর সুন্দরলালের হাতে হাত রেখে হ্যান্ডশেক করার ভঙ্গিতে বললেন, আমি এখন চলি মিলাল। যদি রাতে সিমটম খারাপ হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে ভুলবে না। চলে যাবেন স্যার? সুন্দরলালের কণ্ঠে ঝরে পড়েছে অসহায়তা। কেন, কিছু বলবেন? এবার জানতে চাইল অনিশ কুমার। সুন্দরলাল সামনে এসে দাঁড়ালেন, বললেন, আমি ভেবেছিলাম আপনারা আজকের রাতটা এখানেই থাকবে, সেই মতো বন্দোবস্ত করা আছে। বলা তো যায় না কখন যে কী অঘটন ঘটে যায়। ভদ্রলোকের কণ্ঠস্বরে এমন একটা অসহায়তার সুরও ধ্বনিত হলো যে অনিশ কুমারের মতো প্রফেশনাল যুবককেও স্পর্শ করেছে তা। তিনি তাকালেন ডক্টর যাদবের মুখের দিকে। ডক্টর যাদবও এই অভাবিত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেমন যেন হতভম্ব হয়ে গেছেন। বাইরে শীত ক্রমশ বেড়ে চলেছে। মনে হচ্ছে আজ রাতে বোধহয় রাঁচির তাপমাত্রা অনেকখানি নেমে যাবে। সমস্ত শরীর জুড়ে একটা কনকনে অনুভূতি বোধ করলেন ডক্টর যাদব। এভার কোটটা আরও ভালোভাবে গায়ের সাথে সেঁটে দিলেন তিনি। মাথায় পরে নিলেন হ্যাট। চুরুটে আগুন জ্বালাতে জ্বালাতে বললেন তিনি, আমাকে তো যেতেই হবে মিলাল, কিন্তু কথা দিচ্ছি আমি তেমন কোনো ঘটনা যদি ঘটে তাহলে আমাকে ডেকে পাঠাবেন। বেরিয়ে এলেন ডক্টর যাদব। ড্রাইভার জিপ স্টার্ট করে দিল। রাঁচি শহরের বুক চিরে কুয়াশার মিহি ওড়নার মধ্যে দিয়ে এগিয়ে চলল ডক্টর যাদবের জিপ। অনিশকে সেদিন নিজের বাড়িতেই রেখে দিলেন ডক্টর যাদব, কেননা তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছে আজ রাতেই এমন একটা ঘটনা ঘটবে ওই আশা মঞ্জিলে, যাতে আবার সচল হবে দূরভাষ যন্ত্র। খাবার পরে অনেকক্ষণ অনিশের সাথে এই কেসটা নিয়ে আলোচনা করছিলেন ডক্টর যাদব। প্রথমেই তিনি যে ব্যাপারটা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সেটা হলো রেশমির গলার দুদিকে দুটি ক্ষত চিহ্নের আকার নিয়ে। কোনো মানুষের দাঁতের আঘাত সে দুটি নয়, কেননা মানুষের দাঁত হলো থ্যাবড়া প্রকৃতির। যদি মানুষ কোনো জায়গাতে কামড়ায় তাহলে অনেকটা অঞ্চল জুড়ে লালচে দাগের সৃষ্টি হবে। এই দাগ দুটো সরু সূচের মতো। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের তৃতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরব, কেননা গল্পটা অনেকটাই বড়, তাই জন্য তোমাদেরকে আমি পুরোটা শোনাতে একেবারে পারলাম না। আর গল্পটা তোমাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। আর যারা যারা প্রথম পর্ব শোনোনি তারা অবশ্যই প্রথম পর্বটা শুনে নাও, তাহলে দ্বিতীয় পর্ব বুঝতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।